এই পুজো পার্বণের দিনে আবার সাত সকালে মদ খেয়ে এসেছো? লজ্জা করে না? বলি কোন লজ্জায় মুখ দেখাও? কথাটা রাগে গজরাতে গজরাতে চিৎকার করে বলেছিল সুষমা। খোঁচা খাওয়া বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল শ্রীকান্ত নস্কর। সেই বা কম কিসে? দোস্তের মতো হপ্তা প্রায় 700-800 টাকা সুতোকল থেকে। তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবি। বেশি ফ্যাস ফ্যাস করবি না তো। আমি কি তোর বাপের টাকার মদ খাই? পয়সা উপায় করে খাই। আমাকে বেশি ঘাঁটাবি না বলে দিচ্ছি। মদের তুলনা দিবি না খবরদার। বলতে আমার বয়েই গেছে। তুই মরবি অকালে, আমার আর কি। ছেলে পুলে নিয়ে পথে বসবো, তোর ছেলে মেয়েরা ভিগ মেগে খাবি। পরের বাড়িতে খুদ করে ভেঙে খাবো। কথা শোনার লোক হলে তো শুনবে। সবই তো আমার কপাল গো, না হলে এমন মুদো মাতাল কারোর কপালে জোটে? বলেই ডুকরে ডুকরে কাঁদতে লাগলো সুষমা। ছেলে মেয়েরাও বড় হয়েছে, দুটি ছেলে একটি মেয়ে। মেয়েই বড়, ক্লাস 9-এ পড়ে। বাবা মায়ের এই কদর্য ঝগড়া দেখে বিষিয়ে উঠেছে তাদের মন। এর দুটি ভাই, একটি 7-এ, অন্যটি 5-এ পড়ে। বাবার এই পুজোর দিনে এভাবে মদ খেয়ে মাতলামি করা তাদেরও ভালো লাগে না। সুতোকলের কাজ, কখনো ডে ডিউটি, কখনো নাইট ডিউটি। আর নাইট ডিউটি হলেই শ্রীকান্ত সকালে বাড়ি ফিরবে টলতে টলতে। তখন বাড়ির সবাই বুঝে ফেলে বাবা তাদের তৈরি হয়েই এসেছে। ছেলেমেয়েরা চুপচাপ ভয়ে জড়ো হয়ে থাকে। তারা জানে ঈশান কোণে মেঘ জমলে যেমন ঝড় বৃষ্টি হয়, ঠিক তেমনি বাবা মদ খেয়ে ঘরে ঢুকলে মা ঝগড়া করবেই। আর সেই ঝোড়ো ঝগড়া দক্ষযজ্ঞও বাঁধিয়ে দিতে পারে। আর এসব ভয়াবহ বাবা মায়ের কাণ্ড কারখানা দেখে ছেলেমেয়েরাও বিগড়ে যেতে বসেছে, অথচ সেদিকে বাবা মায়ের খেয়াল নেই। পাড়ায় বাড়িটির নাম হয়ে গেছে ঝগড়াটে বাড়ি। বড় মেয়ে লীলা পাড়ায় মুখ দেখাতে পারে না লজ্জায়। তাকে দেখলেই তার স্কুলের বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে, কি নিয়ে তোদের বাড়ি ঝগড়া হচ্ছিল? বাবা মায়ের মধ্যে তো দিন রাত ঝগড়া হয় তোদের বাড়িতে, তোরা থামাতে পারিস না? ছেলেমেয়েরা ঝগড়া করলে বাবা মায়েরা বকে, ভাই বোনের মধ্যে মারামারি করলে বাবা মারা মারধর করে। কিন্তু বাবা মায়ের মধ্যে ঝগড়া রাগারাগি হলে কে তাদের বকবেন? বকার যে কেউ থাকে না। তখন ছেলে আর মেয়েরা দিশেহারা। ছোট ভাই দিদিকে বলে, মা বাবার উপর খুব রেগে গেছে রে বর্দি। বর্দি লীলা তাকে বলল, ছোট চুপ কর, মা রেগে আছে, তোর পিঠেই ভাত ধরে তাল ফেলবে। ভেবাচেকা খাওয়া ছেলে মেয়েরা একেবারে কেঁচো হয়ে গিয়েছিল। মায়ের অশ্রাব্য গালগাল আর সুষমা তার দজ্জাল গলায় তখনও সমানে গালি দিয়ে যাচ্ছে শ্রীকান্তকে শুনিয়ে শুনিয়ে। আবার কানের কাছে চেল্লাচ্ছ? নাইট ডিউটি সেরে এসে দজ্জাল বইয়ের মুখ ঝাপটা খাওয়ার বান্দা এ শর্মা নয়, জেনে রাখো। পোষায় থাকো, না হলে কেটে পড়ো। মেয়ে মানুষের মুরলি শোনার মদ্য মানুষ আমি নই। কি আমার মদ্য মানুষ রে? টাকা তো দাও সব ফুকিয়ে দিয়ে। কি করে যে সংসার আমি টেনে কষে চালাই তা ওই জগদীশ্বরই জানেন। মিনসের আমার কথা শুনি, কথা শুনলে গা পিত্তি জ্বলে যায়। আমার স্বামীর মুখে নুরো জেলে দিই আমি। ভিক্ষে করে খাবো লোকের দরজায় গিয়ে গিয়ে। তবু তোর মতো স্বামী আমার দরকার নেই, এর চেয়ে বিধবা থাকা ঢের ভালো। আবার সেই গালাগাল পাচ্ছ? দেখো বাড়াবাড়ি আমি আর সহ্য করব না। মুখে রক্ত তোলা পয়সায় তোমাদের মতো হাতি আর আমি পুষতে পারবো না। সুতোকলের কাজ রাত জেগে করে এসে দজ্জাল বইয়ের কথা শুনতে আমি আর পারবো না, সাপ বলে দিচ্ছি। আমার এখন ঘুম পেয়েছে, ঘুমাবো। একবার চিৎকার করে দেখ না, বুঝবি ঠেলা। সুষমা গুম হয়ে গেল। ঘুমোতে চাইছে বলেই আর কোনো উচ্চবাক্য করল না। সুষমা জানে নেশার ঘরে রাগ চড়ে গেলে অনেক সময় মারাত্মক কাণ্ড করে ফেলে। এটা ওটা ভেঙে বাড়ির জিনিসপত্র তছনছ করে দিতে পারে। এতক্ষণ যে বাড়িতে দাঙ্গা চলছিল বোঝবার জোটই নেই। সুষমার আগে গুম হয়ে বসেছিল দাবার কোণে। বড় মেয়ে লীলা গিয়ে রান্না বান্নার কাজ শুরু করে দিল, না হলে বাড়িতে অরন্ধন রয়ে যাবে। আর ভাতের হাঁড়ি চড়বে না উনুনে। বাড়িতে বাবা মায়ের ঝগড়া কি ভয়ঙ্কর অবস্থায় গিয়ে দাঁড়ায় তা তাদের জানা। সারা বাড়ির সবাই উপোস অবস্থা থেকে বাঁচানোর একমাত্র অবলম্বন তখন বড় মেয়ে লীলা।
তারপর সাদাসাদি করে বাবা মাকে তাকেই খাওয়াতে হয়। ঝোড়ো ঝগড়ার মধ্যে 3 ভাই বোনে অতিষ্ঠ হয়ে ওঠে। মদের খোঁজে কাউকেই আর যেতে হয় না হাটে বাজারে। প্রতিটি গ্রামেই গড়ে উঠেছে মদের ভাটিখানা, নয়তো মদের বেওয়ারিশ দোকান। মদের সঙ্গে পাওয়া যায় মদের চাটও। এ যেন গায়ের এখন কুটির শিল্প। এই ভাটিখানা কুটির শিল্প প্রতিদিন শত শত নিত্য নতুন মাতাল সৃষ্টি করছে। এই গায়ের মধ্যেই 7-8টি ভাটিখানা। শনিবার হপ্তা ছুটির দিন শ্রীকান্তের। ঝগড়াঝাটির জন্য বেশ কয়েক মাস মদ খায়নি হপ্তার দিনে, আর মাতলামি করতে করতে বাড়িও ফেরে না। স্বামী স্ত্রীতে বনিবনা নেই তাদের। ডিভোর্স হয়নি সুষমা শ্রীকান্তের মধ্যে, তবে রাতের বিছানা আলাদা হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তাও তেমন হয় না। বড় মেয়ের লীলার মাধ্যমে এখন হপ্তার টাকা লেনদেন হয়। ঝগড়া এখন চিরস্থায়ী বিবাদের রূপ নিয়েছে। আবার শ্রীকান্তের মদ খাওয়ার মাত্রাও বেড়ে গেছে। আগে তবু ঝগড়া রাগারাগি করতো সুষমা, এখন তাও করে না। কে কি করছে স্বামী স্ত্রীর সেসব কোনো খোঁজ খবরও কেউ রাখে না। বড় মেয়ে লীলা একদিন রেগে গিয়ে মাকে বলেও ফেলেছিল, মা তোমার রাগ কম, বাবা না হয় মদ খায় সপ্তাহে 2-1 দিন নাইট ডিউটির সময়, তা বলে তুমি রাত দিন খিটখিট করো কেন? তুমিও রেগে গিয়ে বাবাকে যা তা ভাষায় গালাগাল দাও, সেটাও তো তোমার অন্যায় মা। আর এভাবে তোমাদের ঝগড়াঝাটি শুনতে ভালো লাগে না। তোমরা এর চেয়ে কাটান ছেড়েন করে নাও, তোমরা ডিভোর্স করে নিলে দরকার হলে বাবুর বাড়িতে খেটে খেতে যাব। তোমাদের এই ঝগড়াঝাটি আর আমাদের একদম সহ্য হয় না। কথাটা শুনে কেউটে সাপের মতো ফোঁস করে উঠেছিল সুষমা। বলি, ও বাবা সোহাগিনী, বাপের কোনো দোষ দেখতে পাস না? বাপের পক্ষ নেওয়া কোথায়? সবাই মিলে বাপের সঙ্গে ঝগড়া করবে না আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে? এবারে বোঝাবো মজা। সরস্বতী পূজাটা কেটে গেলেই চলে যাব বাবুর বাড়িতে, সেখানে হাত নাড়বো, সেখানেই ভাত পাবো। একটা লোকের পেটের ভাত আমার জুটে যাবে। মরবি তোরা, তোরা তো আমার পেটের ছেলে মেয়ে না, তখন বুঝবি। ওই মুদো মাতাল লম্পট বাবা তোদের কতটা দেখে। কয়েক মাসের মধ্যে সুষমার সংসার ওলট পালট হয়ে গিয়েছিল। সুষমা যতই অপমান আর অবহেলা করেছে শ্রীকান্তকে, শ্রীকান্ত ততই বেপরোয়া হয়ে উঠেছিলেন। মদ দিন রাত্রি খেয়ে খেয়ে শরীরকে অস্থি চর্মসার করে ফেলেছিলেন। তবুও মদ খাওয়ার খেপামি তার কমেনি। সংসারের হ্যাপা আর হেসেল ঠেলতে গিয়ে মেয়েটার পড়াশোনাও লাটে উঠে গিয়েছিল। স্বামী স্ত্রীর কলহ দাবানলের আগুনে পুরো সংসারটাই জ্বলছিল। মন মেজাজ যেটুকু ছিল তাও বিগড়ে গিয়েছিল শ্রীকান্তের। রাগে কাঁপছিল আর বলছিল শ্রীকান্ত, শালা সংসারের নিকুচি করছে। সংসারের কথা ভেবে ভেবে হাড়ে আমার ঘুম ধরে গেছে। তবুও বউয়ের মন পায়নি। ভাটিখানায় বসে আপন মনে বকে যাচ্ছিল শ্রীকান্ত। মদৌলি কানাবাগদির বউ বলছিল, কি গো ঠাকুরপো, কি হলো তোমার? সন্ধে তো হয়ে এলো, বাড়ি যাবে না? তোমার মদ তুমি খেও নি বাবু, নেশাটা বড্ড চড়ে গেছে। তুমি তো মদ খেলে আমার পয়সা হবে, এবার খেলে দম ছুটে মরে যাবে। এ তো আর জল দেওয়া মদ নয়, মদ জাল দিচ্ছি, গরম গরম তোমাকে দিয়েছি। 2 বোতল তো সাবার করেছো, আর 1 থালা নিহেড়ে মাছের ঝোল। যাও এবার বাড়ি চলে যাও। একা একা বাড়ি যেতে পারবে তো গো ঠাকুরপো? এই দেখো মাটিতে শুয়ে গেলে। ওরে খোকা, তোর কাকাকে খেজুরের চাটাই এনে দে, বিছিয়ে দে, বালিশটা এনে দে। এখন লেসার ঝোঁকে একটু ঘুমিয়ে নি তোর কাকা। শ্রীকান্তের শরীরটা তেমন আর নড়াচড়া করছিল না, নেশায় চুর। চোখ মুখের ঘোরও অন্যরকম হয়ে গিয়েছিল, বেঘুরে ঘুমোচ্ছিল। কানাবাগদির বউ অনেক টানাটানি করে তার শরীরের খানিকটা অংশ চ্যাটাইয়ে রাখতে পারল। মাথায় তেল চিটে পাতলা শক্ত বালিশটা থান ইটের মতো কোনো রকমে ঢুকিয়ে দিল। কিন্তু শ্রীকান্ত ঠাকুরপোর ঘুম সে তো আর ভাঙাতেই পারল না রাত পর্যন্ত। তখন সত্যিই ভয় পেল। বাড়ির লোক বলতে সুষমা আর লীলা খবর পেয়েই ছুটলো কানাবাগদির ভাটিখানায়। শ্রীকান্তর বডি কেমন ঠান্ডা হয়ে গেছিল। কানাবাগদির ঘরের পাশের ঝোপের মধ্যে পচা গুড়ের কলসি নিশাদলে তখনও ফুটছিল। কানাকানি হয়ে গেছে পাড়ায়। লীলার বাবার অবস্থা খুবই খারাপ, মদে বিষক্রিয়া হয়ে গেছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। এত রাতে গায়ে ডাক্তার পাওয়া যাবে কোথায়? অগত্যা বাঁশের খাটলি করেই কয়েকজন ছেলে ছোকরা তাকে নিয়ে গেল হেলথ সেন্টারে।
হেলথ সেন্টারে বড় ডাক্তার শ্রীকান্তের নাড়ি ধরে বলল, হয়ে গেছে, ওর বডি বাড়িতে নিয়েই চলে যান। লীলা কোকিয়ে কেঁদে উঠে বাপের বুকে আছাড় খেয়ে পড়ল। সুতো কাটা ঘুড়ি গোদ খেয়ে যেভাবে পড়ে ঠিক সেইভাবে উবু হয়ে বসেছিল সুষমা, পাথরের মতো ছোট ছেলেকে বুকে আগলে ধরে। শ্মশানের বন্ধুরা এসে গিয়েছে প্রধানের জ্বালিয়ে দেওয়ার সার্টিফিকেট নিয়ে। তারা খাটলি তুলল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শ্রীকান্ত নস্করের মরদেহ চোখের আড়ালে চলে গেল। লীলা কোকিয়ে কেঁদে উঠল, বাবা তোমার মনে এই ছিল? সুষমা পাথরের মতো নির্বাক, চোখে মুখে শোকে ছলছল করছিল যন্ত্রণার ভয়াবহ অশ্রু। তখনও শোনা যাচ্ছিল বলো হরি হরি বল। চারিদিকে তখন ঘোর অন্ধকার। গায়ের মাটির রাস্তার মোড়ে কুকুরগুলো তারস্বরে চিৎকার করছিল না কাঁদছিল কে জানে।